হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ সন্ধ্যা 7টার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের টার্গেট আপার প্রাইমারি টেট 2026, যেটা মার্চ 2026-এ কিন্তু পরীক্ষাটা হতে চলেছে। এবং আজকে আমাদের সেই প্রস্তুতি ক্লাসেরই ক্লাস নাম্বার 45। তোমাদের আমি প্রত্যেকটা গ্রুপেই কিন্তু বলে দিয়েছিলাম যে আজকে আমরা শিক্ষামূলক কমিশনগুলোকে নিয়ে আলোচনা করব। সেটা কি স্বাধীনতার পূর্ববর্তী, অর্থাৎ ভারত স্বাধীনতার পূর্ববর্তী সময়কার যে কমিশনগুলো রয়েছে। আমরা আগের ক্লাসে স্বাধীনতার পরবর্তী কমিশনগুলো, যেগুলো যার মধ্যে ডক্টর রাধাকৃষ্ণনের যে কমিশনটা ছিল, তারপর যে মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, সেগুলো ছিল হান্স কমিশন, সেগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা স্বাধীনতার পূর্ববর্তী অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডের যেই কমিশনসগুলো ছিল, যেগুলো শিক্ষার প্রসারে অনেক বেশি অগ্রণী ভূমিকা গ্রহণ করে এবং যেগুলো আজকেও আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে এবং প্রাইমারি আপার প্রাইমারি প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থার সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাই প্রত্যেকে যুক্ত হয়ে যাও। প্রত্যেকটা কোয়েশ্চেন 4টা করে অপশন তোমরা পাবে। নিচে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অথবা লাইভ চ্যাট অপশনে অবশ্যই জানাতে পারো। তো আজকে সেটার প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? আগের দিন প্রথমে প্রশ্নটা কি ছিল? স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন, যেটা আমরা রাধাকৃষ্ণন কমিশন পড়েছিলাম, তাই না? কিন্তু বলছে ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? উডের ডিসপ্যাচ, মেকলে মিনিটস, হান্টার কমিশন নাকি স্যাডলার কমিশন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন নাম্বার সি, হান্টার কমিশন। কবে? 1882 খ্রিস্টাব্দে হান্টার কমিশনটা এসেছিল। যার সভাপতি কে ছিলেন? একটু ডিটেলস আমরা নেওয়ার চেষ্টা করি। যার সভাপতি ছিলেন উইলিয়াম হান্টার। ঠিক আছে, সুপারিশগুলো কি কি ছিল? এটা সুপারিশ ছিল হচ্ছে প্রাথমিক শিক্ষার যে বিকাশ, সেই প্রাথমিক শিক্ষার বিকাশ এবং বিস্তার করতে হবে। তার পাশাপাশি মাধ্যমিক শিক্ষারও বিকাশ এবং বিস্তার করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ মানে টিচার্স ট্রেনিং করতে হবে বা টিচার্স ট্রেনিংয়ে গুরুত্ব দিতে হবে। আর শিক্ষার মান উন্নয়ন করতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো ছিল হচ্ছে এই হান্টার কমিশনের সুপারিশগুলো। নেক্সটে আসবো, কি আছে? নেক্সটে বলেছে হান্টার কমিশনের সভাপতি কে ছিলেন? এক্ষুনি আমরা আলোচনা করলাম। আমাদের এই রিভিশনমূলক ক্লাসগুলো হচ্ছে কি? রিভিশনমূলক ক্লাসগুলো হচ্ছে আমরা সেই টপিকগুলোকে ডিসকাস করবো এবং তার পাশাপাশি যারা সেই রিভিশনটা করে আসতে পারোনি, তারা এই ক্লাসটা করলেও তোমাদের এই টপিকটা আজকে রিভিশন হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। তো হান্টার কমিশনের সভাপতি ছিলেন কে? স্যার উইলিয়াম হান্টার। কবে? 1882 খ্রিস্টাব্দে এই কমিশনটা কিন্তু এসেছিল, তাই তো? আসি পরের নম্বরে, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন কবে গঠিত হয়? আমরা আগের দিন দেখলাম রাধাকৃষ্ণন কমিশনের কথা, যেটা বিশ্ববিদ্যালয় কমিশন হিসেবে পরিচিত। কিন্তু ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন নামে যে কমিশনটা, সেটা কবে গঠিত হয়েছিল এবং কার সময় গঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন নম্বর বি, 1902 খ্রিস্টাব্দে। কার সময়? বড়লাট লর্ড কার্জন, যিনি বঙ্গভঙ্গের সেই বঙ্গভঙ্গের মতো ডিসিশন নেওয়ার সেই যে কুখ্যাত বড়লাট, সেই বড়লাট লর্ড কার্জন। ঠিক আছে, বিশ্ববিদ্যালয়কে অটোনোমাস করতে হবে। ঠিক আছে, অটোনোমাস বডি বা যেটাকে আমরা স্বায়ত্ত শাসন বলি, সেটা থাকবে। শিক্ষার মান উন্নয়ন হবে, নতুন শিক্ষার প্রসার হবে এবং নিয়মাবলী পরিবর্তন বা প্রবর্তন হবে। ঠিক আছে, তো লর্ড কার্জন ভারতের যে ইউনিভার্সিটিসগুলো ছিল, কি কি? মাদ্রাস, বম্বে আর ক্যালকাটা, এই 3টা ইউনিভার্সিটি ছিল সেই সময়। 3টা প্রেসিডেন্সিতে 3টা বিশ্ববিদ্যালয় ছিল। মাদ্রাস, বম্বে আর ক্যালকাটা 3টা বিশ্ববিদ্যালয়েরই স্বায়ত্ত শাসনের কথা তিনি বলেছিলেন এবং সেটা প্রণয়ন করা হয়েছিল আগামীতে। এরপরে কি আছে? স্যাডলার কমিশন কোন বিষয়ের উপর গঠিত হয়েছিল? স্যাডলার কমিশনটা আমরা একটু বিষয়টা জেনে নিই। স্যাডলার কমিশনটা কি? স্যাডলার কমিশন 1917 খ্রিস্টাব্দ থেকে 1919-এর মধ্যে হয়েছিল। এই সময়টা ছিল হচ্ছে স্যাডলার কমিশনের। সভাপতি ছিলেন কে? সভাপতি ছিলেন স্যাডলার। আমরা যে নামটা পেলাম সেটাই। শিক্ষার মান উন্নয়ন এবং সংস্কার, এখানে যে সংস্কারের বিষয়টা কিন্তু বলা হয়েছে, মানে ওটাকে কারেকশন করা, অ্যামেন্ডমেন্ট করা। আচ্ছা, ইন্টারমিডিয়েট স্তরের মানে প্রবর্তন হয়েছিল এই সময়, প্রণয়ন হয়েছিল। নতুন পাঠ্যক্রম তৈরি হয়েছিল এই সময়। আচ্ছা, শিক্ষকদের প্রমোশনের ব্যবস্থা করা হয়েছিল। শিক্ষকদের প্রমোশন, ঠিক আছে, প্লাস ট্রেনিং।
টিচার্স ট্রেনিং অ্যান্ড টিচার্স প্রমোশন, আমি টিচার্স পাশে লিখে দিই, টিচার্স ট্রেনিং অ্যান্ড প্রমোশনের কথা বলা হয়েছে এবং এটা হচ্ছে ভারতের শিক্ষা ব্যবস্থার একটা মাইলস্টোন। ঠিক আছে, কেন? কারণ এখানে প্রথম ইন্টারমিডিয়েট স্তরটা প্রণয়ন হচ্ছে, নতুন পাঠ্যক্রম তৈরি হচ্ছে, টিচার্সদের প্রমোশনের ব্যাপারটা কেন প্রমোশন, যাতে করে তারা নিজেদের পেশাতে আরও নিজেদেরকে অনেক বেশি করে ইনভলভ করতে পারে, নিজের বেস্ট দিতে পারে, তাহলে তাদের প্রমোশনটা হবে, সেই কারণে কিন্তু প্রমোশনটা রাখা হয়েছিল। ঠিক আছে, এবং এটা একটা মাইলস্টোন কেন? কারণ প্রত্যেকটা স্তর দেখবে তোমরা যখন চেঞ্জ হচ্ছে, 82-তে যখন হান্টার কমিশন আসলো তখন প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষার কথা বলা হলো, শিক্ষকের প্রশিক্ষণের কথা বলা হলো। 1902-তে বিশ্ববিদ্যালয় কমিশন আসলো, তো তিনি বিশ্ববিদ্যালয় নিয়ে বললেন লর্ড কার্জন। স্যাডলার কি করলেন, এই প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থার মানটাকে তিনি পর্যালোচনা করলেন এবং সময় অনুপাতে কন্টেম্পোরারি বেসিসে সেটাকে অনেক চেঞ্জ করলেন এবং ইন্টারমিডিয়েট স্তরটাকে তিনি ইমপ্লিমেন্ট করলেন, পাঠ্যক্রম চেঞ্জ করলেন, নতুন করে আনলেন এবং টিচাররা যাতে আরও উৎসাহ পায় টিচারদের জন্য, সেই জন্য প্রমোশনের ব্যবস্থা রাখলেন, যে তুমি যত ভালো কাজ করবে তোমার জায়গাতে তত প্রমোশনটা হবে। ঠিক আছে, তো স্যাডলার কমিশন এখানে কোন বিষয়ের উপর গঠিত হয়েছিল? সঠিক হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, অপশন নাম্বার সি। হার্ট কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ছিল কি? এই হার্ট কমিশনটা কি? এই হার্ট কমিশন 1929 খ্রিস্টাব্দে এসেছিল, 1929। সভাপতি কে ছিলেন? স্যার ফিলিপ হার্ট। বোঝা গেল, এটা ছিলেন তিনি সভাপতি। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে তিনি তার মান উন্নয়ন করেছেন, প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে মান উন্নয়ন। বৃত্তিমূলক শিক্ষা এই সময়কার সব থেকে গুরুত্বপূর্ণ ছিল স্কলারশিপ দেওয়া। ঠিক আছে, বৃত্তিমূলক শিক্ষা, বৃত্তিমূলকটা অনেকেই বুঝতে পারে না, সেটা হচ্ছে স্কলারশিপ। এই স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা কিন্তু তিনি করেছেন, বৃত্তিমূলক শিক্ষা দেওয়ার ব্যবস্থা কিন্তু তিনি করেছেন। তাহলে এখানে সঠিক উত্তর আমরা নিয়ে নেব অপশন নাম্বার বি, বৃত্তিমূলক শিক্ষা। ঠিক আছে, হার্ট কমিশনের সুপারিশ। এরপরে আসেন পরের নম্বরে, সার্জেন্ট পরিকল্পনা কবে প্রকাশিত হয়? সার্জেন্ট পরিকল্পনা কার হাত ধরে এসেছিল? সভাপতি কে ছিলেন? স্যার জন সার্জেন্ট। ঠিক আছে, স্যার জন সার্জেন্ট ছিলেন সেখানকার সভাপতি। এখানে প্রাথমিক, উচ্চশিক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন তিনটাই, মানে প্রাইমারি, হায়ার প্লাস ইউনিভার্সিটি, এই তিনটা ক্ষেত্রে উন্নতির কথা কিন্তু এখানে বলা হয়েছিল। তো সঠিক উত্তর হচ্ছে 1944 খ্রিস্টাব্দ, অপশন নাম্বার সিতে সার্জেন্ট পরিকল্পনা এসেছিল। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো জানলাম, হান্টার কমিশন, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন, স্যাডলার কমিশন, হার্ট কমিশন, সার্জেন্ট পরিকল্পনা, এই টোটাল যে 5টা বিষয় জানলাম, আমরা আরও জানবো, আরও নতুন নতুন বিষয়গুলো সম্পর্কে জানবো। স্বাধীনতার পূর্ববর্তী ব্রিটিশরা কী কী করে গেছে বা ব্রিটিশরা কীভাবে সিস্টেমটা তৈরি করে গেছিল, সেই বিষয়গুলো কিন্তু এক এক করে আমাদের আলোচনা চলছে। উডস ডিসপ্যাচ বা যেটাকে আমরা কি বলি, উডের প্রতিবেদন, তাই না? উডের প্রতিবেদন কি ছিল এখানে? উডের প্রতিবেদনে উডের টার্গেট কি ছিল? চার্লস উড। সভাপতি কে ছিলেন উডস ডিসপ্যাচের? চার্লস উড, তাই না? চার্লস উড, তিনি হচ্ছেন ইংলিশ শিক্ষার প্রসার, এটাতে গুরুত্ব দিয়েছিলেন। ইংলিশ শিক্ষার প্রসার মানে এইটার উদ্দেশ্য কি ছিল? ব্রিটিশদের এটার পিছনে মূল উদ্দেশ্য ছিল হচ্ছে ক্লার্ক তৈরি করা, ভারতীয়দেরকে ক্লার্ক বানানো, মানে তাদেরকে ইংরেজি শিক্ষা করে, ইংরেজি শিক্ষা শিখিয়ে বা ইংরেজি কালচারের মানে বশীভূত করে, বা বলা যেতে পারে সেগুলোতে তাদেরকে ট্রেনিং দিয়ে ভারতবর্ষে যে ব্রিটিশদের বিভিন্ন অফিসেসগুলো ছিল সেই অফিসে ক্লার্কের চাহিদাটা পূরণ করতো। ঠিক আছে, সো ইংলিশ শিক্ষার প্রসার ছিল এই চার্লস উডের উডস ডিসপ্যাচের মূল গুরুত্বপূর্ণ বিষয়। এটা এসেছিল কবে? 1854 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার এ। ওকে, এবং এটা টার্গেট ছিল কি সাধারণ শিক্ষা, মানে এর কোনো আলাদা লেভেলের কোনো শিক্ষা ব্যবস্থা উন্নতি করা বা এটা সেটার ব্যাপার ছিল না, কিন্তু ইংরেজি শিক্ষার প্রসারটা ছিল এর প্রধান উদ্দেশ্য। উডস ডিসপ্যাচের সুপারিশ অনুযায়ী শিক্ষার লক্ষ্য কি ছিল? কিছুক্ষণ আগেই বললাম। উডসের শিক্ষার লক্ষ্য কি ছিল? কিছুক্ষণ আগে বললাম, মাতৃভাষা শিক্ষা, সাধারণ শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা নাকি মেয়েদের শিক্ষা? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, সাধারণ শিক্ষা। আসবে পরের নম্বরে,
ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? ভারতীয় শিক্ষা কমিশনের কে সভাপতি ছিলেন? চার্লস উড, মেকলে, হান্টার নাকি স্যাডলার? মেকলে মিনিটসের আমরা কথা শুনেছি না? মেকলে মিনিটস ইতিহাসে আমরা প্রত্যেকে পড়েছি। ওই মেকলে মিনিটসও কিন্তু একটা শিক্ষামূলক কমিশন বা বলা যেতে পারে একটা সংস্কার, যেটা হচ্ছে ওই উডের যে ডিসপ্যাচ ছিল সেটারও অনেকটাই পরিপন্থী হয় এটা। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, হান্টার। ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন হান্টার। নেক্সট, ভারতীয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষা কোন স্তরে ছিল? ভারতীয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষা কোন স্তরে ছিল? প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর নাকি বিশ্ববিদ্যালয় স্তর? ভারতীয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষা কোন স্তরে ছিল? সঠিক উত্তর প্রাথমিক স্তরে ছিল, অপশন নাম্বার এ। ঠিক আছে। নেক্সট, নাম্বার 11, লর্ড কার্জনের শিক্ষানীতি কি ছিল? লর্ড কার্জনের শিক্ষানীতি শিক্ষার কেন্দ্রীভবন, শিক্ষার বিস্তার, শিক্ষার বিকেন্দ্রীকরণ, বিদেশি শিক্ষার প্রস্তার। লর্ড কার্জন যেটা 1902 সালে নিয়ে এসেছিলেন, তাই না? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে শিক্ষার বিস্তার, এবং তিনি কিন্তু এখানে বিশ্ববিদ্যালয় শিক্ষার কথা বলেছেন, ইউনিভার্সিটির। নম্বর 12, লর্ড কার্জনের শিক্ষানীতির ফলে কোন কমিশন গঠিত হয়েছিল 1902 খ্রিস্টাব্দে? লর্ড কার্জনের শিক্ষানীতির ফলে প্রাথমিক শিক্ষা কমিশন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয়। এটা তোমরা করো, এটা হোমওয়ার্ক থাকলো, নিচে তোমরা জানাবে কমেন্ট সেকশনে অথবা লাইভে। ঠিক আছে। তো লর্ড কার্জনের শিক্ষানীতির ফলে কোন কমিশন গঠিত হয়েছিল সেটা তোমরা নিচে জানিয়ে দিও। নেক্সট, নাম্বার 13, সার্জেন্ট পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কি ছিল? সার্জেন্ট পরিকল্পনা সম্পর্কে আমরা জানলাম, তাই না? কবে এসেছিল? 1944। বিষয়গুলো মনে রাখবে, কোনটার পর কোনটা এসছে। যেমন ওই জন্যই পরপর রেখেছি প্রশ্নগুলো। যেমন প্রথমে হান্টার আসলো 1882-তে, তারপরে আসলো ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন 1902-তে, তারপর আসলো স্যাডলার কমিশন 1917 থেকে 1919-এ, তারপর আসলো হার্ট কমিশন 1929-এ, তারপর আসলো সার্জেন্ট পরিকল্পনা 1944-এ। উডের ডিসপ্যাচটা কোনো কমিশন নয়, উডের ডিসপ্যাচটা হচ্ছে একটা প্রতিবেদন, সেটা হচ্ছে ওই জন্য 1854টা আলাদা সেকশনে রেখেছি একটা। তাহলে সার্জেন্ট পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কি ছিল? সঠিক উত্তর শিক্ষার বিস্তার। নম্বর 14, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? বলো 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 বলো, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, মুদালিয়ার নাকি ডক্টর কোঠারি? আমরা গতকালকেই পড়লাম রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন। এই যে 10+2+3, এই যে সেই বিখ্যাত শিক্ষা ব্যবস্থা যার মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা ধরে আমরা প্রত্যেকেই এসেছি, তাই না? তারপরে তো 2020 পরে সেই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আসছে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, মৌলানা আবুল কালাম আজাদ। নম্বর 15, মুদালিয়ার কমিশন কবে গঠিত হয়? গতকালকের কিছু প্রশ্ন রিভিশনও হয়ে যাবে। মুদালিয়ার কমিশন কবে গঠিত হয়েছে? 1951, 1952, 1954 নাকি 1956? সঠিক উত্তর হচ্ছে 52-53 অ্যাকচুয়ালি। তো 52-তে সেই কমিশনটা কি হয়, গঠন হয়, আর রিপোর্ট পেশ হয় কবে? 53-তে। সভাপতি কে ছিলেন? ডক্টর লক্ষণ স্বামী, তাই না? ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, তিনি তো ছিলেন মাধ্যমিক শিক্ষা সংস্কার, এবং এটা হচ্ছে মাধ্যমিক শিক্ষার বা কারিগরি শিক্ষার ব্যবস্থার ক্ষেত্রেও কিন্তু তিনি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। মুদালিয়ার কমিশনের সভাপতি কে ছিলেন? বলো, হোমওয়ার্ক থাকলো এটাও। আশা করি এই আজকের আর গতকাল তো ক্লাস হয়নি, তার আগের দিন, এই দুদিনের যে ক্লাস, দুদিনের ক্লাসে তোমাদের এই কমিশন নিয়ে আর কার কোনো ডাউট থাকবে না, তাই তো? থাকলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। পরের নাম্বার আসে নাম্বার 17, রাধাকৃষ্ণন কমিশন কবে গঠিত হয়েছিল? সভাপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তাই না? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন এই রাধাকৃষ্ণন কমিশনের সভাপতি। কবে হয়েছিল, গঠিত কবে হয়েছিল? 1948, এক্স্যাক্টলি 1948-এ, তাই না? সভাপতি ছিলেন, এবং রিপোর্ট পেশ হয়েছিল 1949-এ। ইউনিভার্সিটিগুলিকে স্বায়ত্তশাসন বজায় রাখা এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে তিনি কিন্তু বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। নম্বর 18, রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্য কি ছিল?
প্রাথমিক শিক্ষার প্রসার হবে না, মাধ্যমিক শিক্ষার প্রসার হবে না, বৃত্তিমূলক শিক্ষা না গবেষণা উন্নয়ন। আমি গতকালকের ক্লাসেও আগের দিনের ক্লাসেও বলেছিলাম যে ইউনিভার্সিটির সমস্ত রকমের যে কাজকর্ম সেটা ইউনিভার্সিটির হাতে থাকবে এবং সেখানে রিসার্চের কথা তিনি কিন্তু বলেছেন। অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার, গবেষণা ও উন্নয়ন। কোঠারি কমিশন কবে হয়েছিল? কোঠারি কমিশন কবে হয়েছিল? ডক্টর ডি এস কোঠারি, তাই না? কোঠারি কমিশন ডক্টর ডি এস কোঠারি তিনি করেছেন এটা। এই কোঠারি কমিশন কবে হয়? 65, 64, 68 নাকি 89? সঠিক উত্তর 64। এবং এই কোঠারি কমিশনের পরেই কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি NPE 1986 প্রণয়ন হয়। গতকাল এর আগের দিনের ক্লাসে আমি ভুল করে এটা NEP লিখেছিলাম, তো একজন তোমাদের মধ্যে একজন সেটা কারেক্ট করে দিয়েছো, তাকে অনেক অনেক ধন্যবাদ। তো সেটা আজকে তোমাদের দেখে নাও, ওটা হচ্ছে NPE ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা বা ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986, সেটা কিন্তু প্রণয়ন হয়েছিল এই কোঠারি কমিশনকেই বা কোঠারি কমিশনের রেস ধরেই। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট। এবং এটার 1966-তে রিপোর্টটা পেশ হয়। মোট 17 জন সদস্য ছিলেন, যার মধ্যে 7 জন ছিলেন বিদেশি। গতকালকের বা আগের দিনের ক্লাসে আমরা কিন্তু ডিসকাস করে নিয়েছি। এবং আজকে সেটার এটা ফাইনাল হোমওয়ার্ক তোমাদের জন্য, যে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার কাঠামো কি ছিল। 10-3-2, 3-2-2, 10-2-3, 10-5-2। তো আউট অফ 20 তোমাদের স্কোর কত হলো অবশ্যই কিন্তু জানাবে। এবং তোমাদের প্রত্যেককে বলে রেখে, আমাদের আপার প্রাইমারির কিন্তু ব্যাচ চলছে RGM এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে। আপার প্রাইমারি 2026-এর ব্যাচ জাস্ট ভর্তি শুরু হয়েছে, তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বর তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি 2026 লিখে, তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে। বাকি সমস্ত ব্যাচের তথ্য এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্টে কিন্তু পিন করা রয়েছে, সেখান থেকে পেয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।